হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনি যদি ইন্ডিয়ার ভিসা পেয়ে থাকেন তাহলে ইন্ডিয়াতে আসার সময় আপনি কোন কোন ডকুমেন্টগুলো মাস্ট বি সাথে করে নিয়ে আসবেন। আপনি বাসে করে আসেন আর আপনি বিমানে আসেন, যেভাবে আসেন না কেন আপনাকে অবশ্যই সাথে করে এই ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে। প্রথমত হচ্ছে, আপনি তো ভিসা পেলেন, ভিসা পাবার পর আপনি অবশ্যই আপনার ভিসার একটা ফটোকপি, পাশাপাশি হচ্ছে আপনার পাসপোর্টের একটা ফটোকপি করে নিয়ে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই আপনার মোবাইলে একটা পিডিএফ করে রাখবেন আপনার পাসপোর্ট, পাশাপাশি হচ্ছে আপনার ভিসার। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এনওসিটা নিয়ে আসবেন, নো অবজেকশন সার্টিফিকেট। এটা হচ্ছে, দেখুন ইন্ডিয়াতে যারা আমরা আসি তারা তো অবশ্যই আমাদের ইনকাম সোর্স আছে, এরকম কিছু ডকুমেন্ট দিয়েই কিন্তু আমরা ইন্ডিয়াতে ঘুরতে আসি। আর স্টুডেন্ট হলে তো স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই নিয়ে আসবেন। আর স্টুডেন্ট ভিসার রেশিও কেমন এটা আমি বেশি একটা জানি না, বাট যদি আপনি ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিসা পাওয়ার জন্য যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, যখন আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন ভিসা পাওয়ার জন্য, অবশ্যই আপনি আপনার এনওসি দিয়েছিলেন, নো অবজেকশন সার্টিফিকেট। যদি বুঝে না থাকেন, আপনি যে এজেন্সির মাধ্যমে কাজটা করাচ্ছেন তার সাথে আপনি আলোচনা করবেন যে এনওসি কি। এনওসিটা হচ্ছে, আপনি আপনার কর্মক্ষেত্র থেকে, মানে আপনি আপনার অফিস থেকে আপনি ছুটি পেয়েছেন ঘোরার জন্য ইন্ডিয়াতে, এটা হচ্ছে এনওসি, যে আপনার অফিস থেকে তাদের কোনো অবজেকশন নেই, তারা আপনাকে ছুটি দিয়েছে, আপনি চাইলে ঘুরতে যেতে পারেন ইন্ডিয়াতে। এ হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যারা মেডিকেল মানে ভিসা পান আর কি, মেডিকেলের ক্ষেত্রে আপনি জাস্ট আপনার যে অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি যে এখানে চিকিৎসার জন্য আসছেন, সেই ক্ষেত্রে আপনার এখানে তত বেশি একটা ঝামেলা করে না মেডিকেলের ক্ষেত্রে। আপনার ব্যবসা আছে, ট্রেড লাইসেন্স দিয়ে যারা আপনার ভিসা পেয়েছেন তারা অবশ্যই সাথে করে ট্রেড লাইসেন্সের একটা কপি নিয়ে আসবেন। এটা মাস্ট বি, কখনই ভুল করা যাবে না। এখানে আসার সময় আমরা অনেক সময় ট্রাভেল ট্যাক্স দিয়ে আসি। দেখুন, আপনি ট্রাভেল ট্যাক্স দিয়ে আসলেও অনেক সময়, বিশেষ করে যারা বাসে করে আসবেন তাদের একটা হ্যারাসমেন্ট হয়। এটা হচ্ছে বাস ড্রাইভারদের সাথে, মানে হেল্পারদের সাথে। তারা কি করে, এখানে আসার পরেও তারা আপনার কাছ থেকে আবার এক্সট্রা চার্জ নেবে। তাই যদি বাসে করে আসেন তাই ট্রাভেল ট্যাক্সটা দিয়ে আসবেন না, আপনি এখানে এসেই দেন, কারণ এখানে সেম লেট হয়। আপনি ট্রাভেল ট্যাক্স দিয়ে আসলো যে লেট হচ্ছে, ট্রাভেল ট্যাক্স না দিয়ে আসলে সেম লেট হচ্ছে। আর যদি আপনি ডিরেক্ট বাসে আসেন, আমি পূর্বের দুটা ভিডিওতেই বলেছি যে আপনি ডিরেক্ট বাসে আসলে যে সুবিধা, আর হচ্ছে আপনি টাটা বাসে আসলে কি কি অসুবিধা হতে পারে। ডিরেক্ট বাসে আসলে এটাই সুবিধা যে আপনার যে বাসে করে আপনি আসবেন, আপনি গ্রিন লাইন কিংবা আদার্স যে কোনো বাসের সার্ভিস নেন না কেন, ডিরেক্ট বাসের এটাই সুবিধা যে আপনাকে ডিরেক্ট তারা ইমিগ্রেশন ফেস করে দিবে। আর কাটা বাসে যারা আসে, কাটা বাস হচ্ছে আপনি প্রথমত বেনাপোলে আসবেন এক বাসে, বেনাপোল থেকে আপনাকে আবার কলকাতা নিয়ে যাবে আরেক বাস। মানে এখানে একটু সময় বেশি লাগে আর কি, টাকা কিছুটা কম পান, বাট এখানে যে একটা হ্যারাসমেন্ট হয় এটা খুবই দুঃখজনক, যেটা আমি নিজে ভুক্তভোগী। তাই অবশ্যই কিছু টাকা বেশি লাগলেও অবশ্যই ডিরেক্ট বাসে আসবেন। তো যারা ডিরেক্ট বাসে আসে তারা সবার আগে পায় আর কি সিরিয়ালটা, আর যারা কাটা বাসে আসে তারা সিরিয়ালটা পরে পায়, এর জন্য একটু তাদের লেট হয় বেশি। এ হচ্ছে বিষয়। আর অবশ্যই সাথে করে যখন আপনি আসবেন একটা কলম নিয়ে আসবেন, আর ছোট্ট একটা প্যাড, এরকম একটা প্যাড নিয়ে আসবেন। এটা কেন? যখন আমরা বাংলাদেশ ইমিগ্রেশন কোর্স করি, কোর্স করার পর যখন আমরা ইন্ডিয়া ইমিগ্রেশনে যাই, বিশেষ করে বেনাপোল দিয়ে যারা আসবেন, তখন আমাদেরকে একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ করতে দেয়, এরকম মানে এরকম এক পাতার মতো একটা ফর্ম ফিল আপ করতে দেয় আর কি। তখন আপনাকে ফর্ম ফিল আপ করতে হয় আপনার যে বাসাতে আপনি উঠবেন, মানে যে হোটেলে আপনি উঠবেন সেই হোটেলের অ্যাড্রেস দিতে হয়। এখন হোটেলের অ্যাড্রেস যদি আপনি জেনে না থাকেন, অবশ্যই কারো কাছ থেকে জেনে নেবেন। আর আপনি যেখানে বসে আপনার এই ফাইলটা ফিল আপ করবেন, ছোট্ট একটা ফাইল, আশেপাশে দেখবেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, যখনই আপনি ফাইল ফিল আপ করে ফেলবেন, আপনার ফর্মটা ফিল আপ করে ফেলবেন, আপনি তাড়াহুড়ো করে এখান থেকে উঠবেন না, এটা কখনোই করবেন না। যদি আপনি মনে করেন যে আপনার ফাইল ফিল আপ হয়ে গেছে, আপনি এখন উঠে যাবেন, আপনি চলে যাবেন, তাহলে আপনি চরম ধরা খাবেন, যেটা আমার সাথে হয়েছিল। এখানে নিয়ম হচ্ছে, আপনার ফর্ম ফিল আপ হওয়ার পর তারাই আপনাকে বলবে কখন আপনি এখান থেকে চলে যাবেন। যদি আপনি তাদের অনুমতি ব্যতীত আপনি নিজে নিজে উঠে যান যে আপনি চলে যাবেন, তখন আপনাকে চাইলে তারা 2 ঘন্টা 3 ঘন্টা বসিয়ে রাখতে পারে, অথবা তারা বেশি বিরক্ত হলে অনেক সময় অফরোডও দিয়ে দেয়, মানে আপনাকে এখান থেকে বাংলাদেশে ব্যাক করে দিতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমার সাথে হয়েছে সেটা যেন আপনাদের সাথে না হয়।
আপনি যখন বেনাপোল দিয়ে আসবেন অবশ্যই বেনাপোল থেকে একটা সিম নিয়ে নেবেন, আর আপনার কাছে যত বাংলা টাকা থাকবে আপনি যেন বাংলাদেশে ব্যাক করতে পারেন এরকম টাকা রেখে বাকি টাকাগুলো আপনি রুপিতে কনভার্ট করে নেবেন। কারণ বেনাপোল বর্ডারে মোটামুটি ভালো একটা রেট পাওয়া যায়, যেটা আপনার অন্য কোনো শহরে পাওয়া যায় না। বিশেষ করে আপনার নিউ দিল্লি বলেন বা কলকাতা বলেন, অন্যান্য যে কোনো শহরে তত ভালো একটা রেট পাওয়া যায় না। আপনি বেনাপোলে খুব ভালো একটা রেট পাবেন। আপনি যখন বেনাপোল দিয়ে আসবেন কখনো এই ভুলটা করবেন না যে বাংলাদেশ থেকে কোনো প্রকার রুপি আনবেন না। তারা অনেক সময় চেক করে অথবা কোশ্চেন করে, যদি আপনি রুপি এনে থাকেন তাহলে তারা এই রুপিগুলো রেখে দিতে পারে, যেটা আমাকে বলেছিল, বাট আমি তো রুপি আনিনি। তো অনেককে দেখেছি তাদেরকে বিশেষভাবে অনেকভাবে জিজ্ঞেস করছে। তো এরকমও শুনেছি যে যারা বাংলাদেশ থেকে আসার সময় রুপি নিয়ে আসে তাদের রুপিগুলো রেখে দেয়। যখন আপনি বাংলাদেশে ব্যাক করবেন তখনও আপনি রুপি নেবেন না, কারণ এখানে রুপি আনা এবং নেওয়া দুটোটাই ইলিগাল। এগুলো আপনি বাসে করে আসলে। আর যদি আপনি এয়ারে আসেন, প্লেনে আসেন, সেক্ষেত্রে একটা জিনিস মাস্ট বি আপনি নিয়ে আসবেন, সেটা হচ্ছে রিটার্ন টিকিট। মানে আপনি কত তারিখে এই ইন্ডিয়া থেকে ব্যাক করবেন, ঠিক আছে? এটা আপনি যার কাছ থেকে প্লেনের টিকিট কাটবেন, যে এজেন্সি থেকে, যে ট্রাভেল এজেন্সি থেকে, তাকে বলে দিবেন যে একটা রিটার্ন টিকিট দেওয়ার জন্য। এই রিটার্ন টিকিটটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনার অনেকটাই প্যারেশানি কমে যাবে। এটা আমরা অনেকেই মনে থাকে না, অনেকেই করি না, যার কারণে অনেক সময় আমাদের হ্যাসেল পোহাতে হয়। তাই যারা বিমানে করে আসবেন তারা অবশ্যই রিটার্ন টিকিটটা মাস্ট বি কেটে আসবেন। লাস্ট একটি বোনাস টিপস আপনাদেরকে দিই, যাদের ভিসার মেয়াদ কম, যে আপনি মাত্র 3 দিন বা 4 দিন মাত্র ভিসার মেয়াদ আছে, তারা চাইলে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। আপনার ভিসার মেয়াদ যদি 4 দিনও থাকে তাহলেও আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। বাট যদি আপনাকে কোশ্চেন করে তাহলে আপনি বলবেন যে আপনি ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন, এটা বলে দিবেন, ঠিক আছে? তা না হলে তারা ঝামেলা করতে পারে। আর যদি বিমানে করে আসেন, যদি আপনার রিটার্ন টিকিট থাকে যে আপনি আপনার সময়ের ভিতরে আপনি ব্যাক করতেছেন, তাহলে তারা আপনাকে ঝামেলা করবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনি ইন্ডিয়াতে আসার পর আপনি চাইলে এফআরও করে আপনি ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। এফআরও কিভাবে করতে হয়, এখানে কি কি বিষয় লাগে, সেই বিষয়ে কিন্তু আমি পূর্বের ভিডিওতে বলেছি, চাইলে সেই বিষয়গুলো দেখে নিতে পারেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে, ইনফরমেটিভ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের পেজটাকে ফলো করতে পারেন। উইশ ইউ অল দ্য বেস্ট।